নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। জিবি হাসপাতাল পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। খতিয়ে দেখেন বিভিন্ন পরিষেবা, পাশাপাশি বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়ে সমাধান করার বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী হাসপাতালে চিকিৎসকদের সাথে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতাল করা হচ্ছে। মানুষ যাতে দ্রুত পরিষেবা পেতে পারে তার জন্য অবিলম্বে কাজ সমাপ্ত করার জন্য সরেজমিনে খতিয়ে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখে কাজের অগ্রগতি সম্পর্কে অবগত হন। মুখ্যমন্ত্রী পরিদর্শনের পর জানান, 180 কোটি টাকার সুপার স্পেশালিটি হাসপাতাল করার যে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে সেই কাজের অগ্রগতি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে পরিষেবা দেওয়ার স্বার্থে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য। এই প্রজেক্টের মাধ্যমে 60টি আউটডোর করা হবে। পাশাপাশি নিউরোলজি ও নিউরোসার্জারি বিভাগ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পরে রোগী কল্যাণ সমিতির ফার্মেসি ঘুরে দেখেন। বিভিন্ন সময় এ ফার্মেসির বিরুদ্ধে রোগীরা অভিযোগ তোলেন। এছাড়াও বায়োমেডিকেল যে সমস্যাটি রয়েছে সেটাও দ্রুত নিষ্পত্তি করার কথা বলা হয়েছে। বায়োমেডিকেলে মেশিনগুলি নষ্ট হওয়ার পেছনে মূলত কারণ হলো জলে অস্বাভাবিকভাবে আয়রন থাকে। এই আয়রন দ্বারা মেশিন নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ছে। এর টেকনিক্যাল বিষয় নিয়ে কথা হয়েছে। পৃথক প্ল্যান বসানো যায় কিনা সেই বিষয়েও কথা বলা হবে। সব মিলিয়ে অতি সত্বর সুপার স্পেশালিটি হসপিটাল করা হবে বলে জানান তিনি। মূলত যে 180 কোটি টাকার একটা প্রজেক্ট সুপার স্পেশালিটি হসপিটাল, তো সেটাকে দেখলাম সব জায়গায় এবং অত্যাধুনিক, খুবই ভালো লাগলো। এখানে শিফটিং হচ্ছে, এখানে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফিস, ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফিস ওরা চলে এসছে অলরেডি। আর এখানে 7টা সুপার স্পেশালিটি যে আউটডোর এবং তার যে ওয়ার্ড সব এখানে হবে এবং এটা যাতে তাড়াতাড়ি হয় তার সেই ব্যবস্থা আমরা করছি। আর তাছাড়া আমি নিউরোলজি এবং নিউরোসার্জারি যে ডিপার্টমেন্ট আছে সেখানেও গেলাম। কোনো কোনো জায়গায় কিছু আমার কাছে খবর এসেছিলো, সেই বিষয়ে খবরাখবর নিলাম। এবং আমাদের যে এখানে কয়েকটা ফার্মেসি আছে, এখানে আমাদের রোগী কল্যাণ সমিতির একটা আছে, জন আরোগ্যের একটা আছে, সবকটা দেখলাম। কিছু কিছু জায়গায় সমস্যা আছে, আরও বেটার যাতে হয় মেডিসিন নিয়ে এবং কিছু কিছু জায়গায় কোয়ালিটি নিয়ে, সেই বিষয়ে আমার কাছে খবর ছিল। এইগুলোর বিষয়ে আমি কথা বললাম, ডাক্তারবাবুদের সাথে কথা বললাম, স্টাফদের সাথে কথা বললাম। স্টাফদেরও ওখানে অনেকের যে এখনও অনেক দিন ধরে কাজ করছে কিন্তু ওরা নিয়মিত না, তো সব বিষয়ে জানলাম। এবং কিছু পিডাব্লিউডিরও ওয়ার্ক আছে এবং কিভাবে মেশিনগুলো প্রকিউর করা হয়েছে তার কিভাবে মেনটেনেন্স রাখা যায় সেই বিষয়ে আলোচনা করলাম। একটা ভালো ধারণা নিয়ে গেছি এখানে এবং আমি আশা করি যে সব ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে তাড়াতাড়ি পিডাব্লিউডির সাথে বিশেষ করে এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এগুলো কথা বলে। বায়োমেডিকেলেরও এখানে সমস্যা আছে, যখন অনেক সময় মেশিন খারাপ হয়েছে। আর তাছাড়া এখানে জলের সাথে আয়রন প্রচুর থাকে, তো আয়রন মিশ্রিত জলের কারণে অনেক সময় মেশিন খারাপ হয়ে যায়। তো এই বিষয়েও কী করে এখানে আয়রন রিমুভাল প্লান্ট এক একটা জায়গায় আলাদাভাবে করা যায় কিনা পরে আমি কথা বলবো আধিকারিকদের সাথে। বাইট এভিও। এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধির এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, শালবাগান এলাকার যে গুলিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে তার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ কাজ করছে। এই ধরনের ঘটনার জন্য কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, পরিবারকে কিভাবে সহযোগিতা করা যায় তা সরকার দেখবে। শান্তন টিভি। শুনেছি অত্যন্ত দুঃখজনক বিষয়, তো শুনে জাস্ট আমি গাড়িতে আসছিলাম তখনই খবরটা পেলাম। মানে আমি কি বলবো, এটা তো অ্যাক্সিডেন্ট। তো যাই হোক, আমি দেখছি আরও কি কি খবর কোথাকার এবং তাকে কিভাবে হেল্প করা যায় ফ্যামিলিকে। আপনাদের মাধ্যমে আমি সব জেরিয়াট্রিক যারা পেশেন্ট আছে তাদের এখানে কিন্তু জানে, তারা এর জন্যই তো আছে এখানে। আস্তে আস্তে সবাই জানবে এবং আমি এখানে যারা ডাক্তারবাবুরা আছেন প্রতিনিয়তই ওরা প্রেস কনফারেন্স করেন, প্রেস কনফারেন্সের মাধ্যমে ওনারা বলবেন যারা এই ফেসিলিটিসটা এখানে অ্যাভেলেবল আছে সবাই যেন সেই ফেসিলিটিসটা নেয়। দে আর ভেরি হ্যাপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কারণেই হাঁটা চলা করার পুনরায় সুযোগ হয়ে উঠল দক্ষিণ চরিলামের ভবরঞ্জন দেবনাথের। দিল্লিতে কৃত্রিম পা লাগিয়ে বৃহস্পতিবার আগরতলায় ফিরে আসেন তিনি। গভীর অনুভূতির আবেগ ছিল তাঁর চোখে মুখে।
2006 সালে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে পা হারিয়েছিলেন দক্ষিণ চরিলামের বাসিন্দা ভবরঞ্জন দেবনাথ। পা হারানোর যন্ত্রণাকে বুকে গেঁথে তিনি বেঁচে থাকার স্বপ্ন দেখতেন। অসুস্থ অবস্থায় ছিলেন বাড়িতে। শেষ পর্যন্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সাক্ষাতের পর তাঁর বেঁচে থাকার স্বপ্ন বাস্তবের রূপ নেওয়ার পথ চলা শুরু হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যোগাযোগ করেন দিল্লির একটি হাসপাতালের সঙ্গে। সেখান থেকে ফোন আসে ভবরঞ্জন দেবনাথের কাছে। তিনি আর কাল বিলম্ব না করে রওনা হন দিল্লির উদ্দেশ্যে। সেখানকার একটি হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা চলে ভবরঞ্জন দেবনাথের। লাগানো হয় কৃত্রিম পা। আর এই কৃত্রিম পায়ের সাহায্যে তিনি এখন হাঁটা চলা করতে পারছেন। বৃহস্পতিবার তিনি ফিরে এসেছেন আগরতলায়। বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন ভবরঞ্জন দেবনাথের স্ত্রী এবং তাঁর কন্যা। প্রত্যেকেই খুশি। ভূয়সী প্রশংসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। 3-4 বছর পর্যন্ত এটা চলাফেরা করছে, এখন এটা নষ্ট হয়ে গেছে। ইদানিং স্যার আমরা এখানে মিটিয়ে গেছি, আমাদের দাদার সাথে একটু কথা বললাম, এই অবস্থা আমার একটু ভালো হয়ে গেছে। তো 3 দিন পরে আমার ফোন করছে দিল্লি থেকে, দাদা তো ফোন করে বলে একটা পাও নাই, পাও বানাই দিয়ে গেছে। ট্রিটমেন্টের জন্য সব কিছু আমরাই দিব, শুধু খাওয়ানটা তো না। ফট করে আমার 2টা টিকিট করে দিল। 2টা টিকিট করার পরে তো আমার সাথে একজন যাইতে দিব, আমি একজন ভাই একজন নিয়ে গেছে আমার টাকা দিয়া আইতে, ওনার টাকাটা ওনারও একটা টিকিট করে দিয়েছে, 3টা টিকিট দিয়েছে। আর হোটেলেই ছিলাম, মোটামুটি ভালো ট্রিটমেন্টই করেছে আমার। আগে বাবা হাতে কলেজ করতে পারতো না, কাজ করতে পারতো না। এখন বিপ্লব কুমার বাবাকে হাত বাড়িয়ে দিয়েছে, সাহায্য করেছে। এখন খুব ভালো লাগছে। কে হাত বাড়িয়ে দিয়েছে সাহায্য? বিপ্লব কুমার দেব। এখন কেমন লাগছে বাবার এই অবস্থা দেখে? ভালো লাগছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাহায্যের হাত বাড়ানোর কারণে হাসি ফুটল ভবরঞ্জন দেবনাথ এবং তাঁর পরিবারের মুখে। শান্তন টিভি। বৃহস্পতিবার বিকেলে দীর্ঘ দিন পর সোনামুড়ায় স্বস্তির বৃষ্টি নামলেও বজ্রপাতের কারণে আহত হয়েছেন 2 জন। ঘটনা সোনামুড়ার আড়ালিয়া ও এনসি নগর এলাকায়। বৃষ্টি ও বজ্রপাতের সময় সোনামুড়া আড়ালিয়া এলাকার বাসিন্দা 22 বছর বয়সী শারমিন আক্তার নামের এক গৃহবধূ ঘরের বারান্দায় বসেছিলেন। সেই সময় বজ্রপাতের ফলে তার ডান পায়ে আঘাত লাগে। পরিবারের লোকজন সাথে সাথে তাকে সোনামুড়া হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে এনসি নগর এলাকার বাসিন্দা 42 বছর বয়সী চিনু বেগম বজ্রপাতের ফলে আহত হয়েছেন। জানা যায় বজ্রপাতের ফলে তাঁর শরীরেও আঘাত লাগে। তাকে পরিবারের লোকজন সোনামুড়া হাসপাতালে নিয়ে যায়। বজ্রপাতের ফলে আহত 2 জনের চিকিৎসা চলছে সোনামুড়া হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান 2 জনের শারীরিক অবস্থা ভালো রয়েছে। হাসপাতালে তাদেরকে ভর্তি রাখা হয়েছে। ওনার শরীরে একটু আঘাতের চিহ্ন রয়েছে, ওনার হাতে একটু আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়া এখন দুজন সুস্থ আছে, ইসিজি রিপোর্টও নর্মাল, বাকিটা সমস্যা হবে। স্যার ওদের নাম? এর নাম একজন হচ্ছে চিনু বেগম আর একজন শারমিন আক্তার। পরপুরুষের হাত ধরে আবারও পালিয়ে গেল এক গৃহবধূ। ঘটনা মেলাঘর থানাধীন তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড মোড়াপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় 5 বছর আগে মেলাঘর থানাধীন তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের মোড়াপাড়া 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুনাব আলীর ছেলে জসিম উদ্দিনের সঙ্গে সামাজিক রীতিনীতি অনুসারে বিয়ে হয় কাকরাবন ব্লক এলাকার প্যাড়ামিয়ার মেয়ে পূর্ণিমা বেগমের। বিয়ের 3 বছর পর্যন্ত তাদের সংসার ভালো থাকলেও 2 বছর ধরে জসিম উদ্দিনের স্ত্রী পূর্ণিমা বেগম তেলকাজলা পার্শ্ববর্তী গ্রাম কলমক্ষেত বড় পাথরের জুনু মিয়ার ছেলে সোহেল হোসেনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে। অবশেষে 29 এপ্রিল পূর্ণিমা বেগম তার বাপের বাড়ি থেকে সোহেল হোসেনের সাথে পালিয়ে যায়। জানা গেছে সোহেল একজন বিবাহিত, তার একটি পুত্র সন্তান রয়েছে। এ বিষয়ে মেলাঘর থানা পূর্ণিমার স্বামী জসিম উদ্দিন লিখিতভাবে মামলা করেন। রিলেশন বলতে একদিন আমার ছেলের বার্থডে করছিলাম, তখন নিমন্ত্রণ দিছে, তখন আমি দেখছি। দেখার পরে আমি হ্যাঁ কইছি যে এই ছেলেটা কেন হয়েছে,
আমার বাড়িতে কয় আমার মা নিমন্ত্রণ দিছে। আমার মা নিমন্ত্রণ দেওয়া আইসে, আমি নিমন্ত্রণ দিইনি, এই কথা বলেছি। এবার আমি বলি, ঠিক আছে যা হয়েছে হয়েছে, তুমি এই ছেলের লোক কোনো কথা কইও না, কথাবার্তি কইও না। আর যদি কথাবার্তি শুনি কিন্তু খারাপ হইব, খুব পরিণতি ভয়ঙ্কর। এখন কি তোমার স্ত্রী কি এই ছেলের সাথে চলে গেছে, ভাইগে গেছে? এখন শুনছি হ্যাঁ ভাইগা গেছে গা। সবাই কইতাছে, আমার বন্ধু বান্ধব কইতাছে, কয় এই ছেলে হাতে নাই, হাতে লইয়া গেছে গা ভাইগা। এখন কি থানা, তোমরা কি থানাতে আছো? এখন এখন থানাতে আছি। কি চাইতেছো? কি চাইতেছো? আমি আমার ছেলে এবং যে যে ছেলেটা নিয়ে গেছে হ্যাঁ, তাদের বিরুদ্ধে আমি মামলা করতে চাই। আর কঠোর শাস্তি? কঠোর শাস্তি চাই আমি। আমার স্ত্রী সন্তান যাতে আমার কাছে আইয়ে এই ছেলেটা এইভাবে কেমন করলো গ্রামে। রাতের আধারে দুষ্কৃতীরা লণ্ডভণ্ড করে দিল অসহায় এক কৃষকের ঝিঙে ক্ষেত। ঘটনা যুবরাজনগর এলাকায় অসহায় কৃষক গিয়াসউদ্দিন মামলা দায়ের করেছেন থানায়। তিনি যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাকি সবকটা দিনের মতোই বৃহস্পতিবার সকালে গিয়াসউদ্দিন যান তার ঝিঙে ক্ষেতে। ঝিঙা ক্ষেতের ওপর চোখ মেলতেই তার কপালে পড়ে যায় নানা দুশ্চিন্তার ভাঁজ। পুরো লণ্ডভণ্ড হয়ে আছে এই ঝিঙে ক্ষেত। রাতের আধারে দুষ্কৃতীরা সব তছনছ করে দেয়। সংসার প্রতিপালন করার পাশাপাশি 4 সন্তানের লেখাপড়াও চলে এই ক্ষেতের উপর নির্ভর করে। এখন কিভাবে চলবে তার সংসার? 4 সন্তানের লেখাপড়া কিভাবে চালিয়ে যাওয়া সম্ভব হবে? দুষ্কৃতীরা নষ্ট করে দেয় তার পাওয়ার টিলারও। সব মিলিয়ে দুষ্কৃতীরা প্রায় লক্ষাধিক টাকার সম্পদ নষ্ট করে দিয়েছে এই অসহায় কৃষকের। তিনি দ্বারস্থ হয়েছেন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানেরও। সুবিচার চেয়ে মামলা দায়ের করেছেন থানায়। আমার জিঙ্গা ক্ষেত এটার উপরে আমি নির্ভরশীল। আমার জিঙ্গা ক্ষেত কিছু দুষ্কৃতীরা গতকালকে রাত্রে আমার জিঙ্গা ডুবা সব ফুরাইয়া ফালাইছে। আমি বাধ্য হইয়া আমি পঞ্চায়েত মেম্বারও গেছি মেম্বারডে কইছি, প্রধানডে কইছি। আমি আইনের দ্বারস্থ নিছি, আইনে লিখিতভাবে আইনের কাছে দিয়াইছি। সবার কাছে আমার অনুরোধ যেন আমার আজকে, আমি কৃষক মানুষ, কৃষিকাজ করিয়া নির্ভরশীল। আমার 4টা বাচ্চা, 4টা বাচ্চা স্কুলে পড়ে 9-এ, 8-এ, 7-এ, 6-এ। আমার এই বাচ্চারারে পড়াশোনার খরচ করে এই সবজি খাত থাকি। আমার সবজি খাত আমি সকালে বিছা তাইয়া দেখি আমার সবজি বিছা, আস্তা জিঙ্গা বিছা ফুরা। এরপরে আমি প্রধান মেম্বারের কাছে গেছি। প্রধান মেম্বারে তাই দুঃখিত হয়েছেন, আবা হয়েছেন না হয়েছেন, আইবা আইয়া দেখো। আমি এরপরে গেছি প্রশাসনের কাছে গিয়া আমি লিখিতভাবে দিয়ে আইছি। ত্রিপুরার ধর্মনগর থানার কর্মকর্তার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখি যেন আমার এটা সূক্ষ্ম বিচার চাই। আমার এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।